দুটো স্বপ্ন। জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে ধীরে ধীরে, গা ছুঁয়ে যাচ্ছে এক উষ্ণ কোমলতায়। দূরে কারোর মিষ্টি হাসির শব্দ ভেসে আসছে, যেন ভোরের পাখির গান। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিঃশব্দে ভালোবাসার আবেশ। কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, যেন একটা ছোট্ট গল্প বলছে প্রতি ছিপে। পাশে থাকা প্রিয় মানুষটা ঘুম জড়ানো চোখে তাকিয়ে আছে। সেই চাহনিতে হাজারটা সকাল এক হয়ে যায়। ছাদ থেকে নেমে আসা রোদের আলোর মতোই মায়াবী, শান্ত আর প্রেমে ভরা এই সকালটা। খাবার টেবিলে বসে চামচ নাড়াচ্ছে ফারহা। মোটেও খেতে ইচ্ছে করছে না তার, কিন্তু রিজওয়ান শেখ যাওয়ার পূর্বে কড়াভাবে বলে গেছেন চুপচাপ খেয়ে নিতে। গুড মর্নিং। পুরুষালী কণ্ঠস্বর। ঘাড় ঘুরিয়ে ডানে তাকালো ফারহা। অফ হোয়াইট শার্ট ইন করা, সাথে ব্ল্যাক জিন্স, একেবারে রেডি সে। আচ্ছা, কোথাও কি যাচ্ছে? হয়তোবা, না হলে এতদিন এখানে আসার পর থেকেই দেখছে সকালে টি শার্ট এবং ট্রাউজার পরে সকালে বের হতে। গুড মর্নিং। খাচ্ছ না কেন ম্যাডাম? আপনি কোথাও যাচ্ছেন? ব্রেডে জেল মাখাতে মাখাতে বাঁকা হাসলো তাসফিন। ফারহাকে জ্বালানোর জন্যই বলে ওঠে, গার্লফ্রেন্ডের সাথে মিট করতে। আশ্চর্যের ন্যায় তাকালো ফারহা। বউ থাকতে গার্লফ্রেন্ড? কি? আপনি পরকিয়া করছেন? না, আমি কিয়া পাঠ করছি। মানে? নাথিং। চিকন নাকটা ক্রমশ লাল হচ্ছে ফারহার। এই, আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে? হুম। খেতে খেতে জবাব দিল তাসফিন। এই বুঝি ফারহার হাত পা ছুঁড়ে কেঁদে ফেলবে। আমার একটা বউ আছে, ফুটফুটে আদুরে বউ, সেই আমার গার্লফ্রেন্ড। চোখ পিটপিট করে তাকালো ফারহা। চওড়া হলো ওষ্ঠ জোড়া। তৎক্ষণাৎ কর্ণ স্পর্শ করলো গম্ভীর স্বর। শুনলাম কাল আদ্রর সাথে দেখা করেছো। কণ্ঠস্বর ভারী, ক্ষীণ। ভয় পেল ফারহা। ডাগর ডাগর চোখ মেলে তাকালো তাসফিনের দিকে। আসলে নোট নেওয়ার ছিল, তাই আর কি। তবে ছেলেটা মোটেও খারাপ নয়, আমারই ভুল বুঝেছি। ডান ভুরু কুঁচকে উঁচিয়ে তাকালো তাসফিন। গুড অ্যানালাইসিস। কথার অর্থ দ্বারা ঠিক কি বোঝালো তা মোটেও বুঝতে পারল না ফারহা। লোকটা কি রেগে গেল নাকি? দেখুন আমি। খাওয়া ছেড়ে উঠে গেল তাসফিন। ফারহা উঠতে চাইলে মাহির এসে জড়িয়ে ধরে তাকে। মামি, খাইয়ে দাও। ফারহা আর উঠতে পারল না, চুপচাপ বসে পড়ল। তাসফিন বেরিয়ে গেল নিজের কাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে, জনমানব শূন্য এক এলাকা। চারপাশে শুনশান নীরবতা, যেন বাতাসও ধীরে ধীরে চলতে শিখেছে। কাঁচা রাস্তা, দুই পাশে ঝোপঝাড় আর আগাছায় ভরা। দিনের আলোতেও জায়গাটা অস্বস্তিকর, যেন কোথাও কিছু লুকিয়ে আছে। এই নির্জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরানো গোডাউন। লোহার তৈরি বড় গেটটা বহুদিন ধরে বন্ধ, জং ধরে গেছে পুরোটা। দেওয়ালগুলো ধূসর, খানিকটা ফাটল ধরা, যেন সময়ের ভারে ক্লান্ত। জানালাগুলোই ধুলোর পারদ, কাঁচ ভাঙা। ভেতর থেকে কোনো আলো আসছে না। মাঝে মাঝে ভেতর থেকে যেন একটা শব্দ আসে, আচমকা ধাতব কিছু পড়ে যাওয়ার, অথবা কারণ নিঃশব্দ পায়ের আওয়াজ। লোকমুখে শোনা যায় একসময় এখানে কিছু একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। কেউ আর ঠিক জানে না কি। রাত হলে কেউ এইদিকে আসতে চায় না, এমনকি পাখিরাও এই জায়গাটাকে এড়িয়ে চলে বলে অনেকে বলে। বেরিপাড়া নির্জন এলাকায় বললেই চলে, শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত। সেখানে বড়সড় একটি খালি গোডাউন রয়েছে। অনেকগুলো বড় বাক্স ছাড়া আর কিছুই নেই সেখানে। এক দল এসেছে সবে। তাদের মধ্যে প্রথম লোকটির মুখে মাস্ক পরা। এগুলো সব ট্রাকে তোল, আজকেই জাহাজে লোড করে পাঠাতে হবে। কথাগুলো শেষ করা মাত্রই লোকগুলো কাজে লেগে পড়ল। স্যার, আমরা এখানে এসেছি, এটা টিমকে জানানো উচিত ছিল। নাইমের কথায় অল্প হাসল তাসফিন। এদিক সেদিক তাকিয়ে গালে হাত বুলিয়ে বলে, বুঝলে নাইম, তুমি এখনো বাচ্চাই রয়ে গেছো। মানে স্যার? মানে তোমার জন্য এখন মিল্ক খুঁজতে হবে আমাকে। আহাম্মক বনে গেল নাইম। তাসফিন তার জন্য দুধ খুঁজতে এখানে এসেছে? সি সি স্যার, আমি এই বয়সে দুধ খাবো? না না, এসব আমি খাবো না।
পিসেল হাসে তাসফিন গম্ভীর স্বরে বলল, খেতেই হবে, চলো। পেছনের দিকে ভাঙা পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেল তাসফিন, তার সাথে নাইম ইসলাম। ভেতরে বড় একটা তালা ঝুলছে। আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে নিল তাসফিন। নাইম দ্বিধা নিয়ে শুধোয়, কমান্ডার, এটা অনেকগুলো থেকে বন্ধ ছিল, কিন্তু আপনি হঠাৎ করেই কথার মাঝখানে থামিয়ে দিল তাসফিন। কান খাড়া করে শুনেছে কিছু শব্দ, যা গোডাউনের ভেতর থেকে আসছে। বাঁকা হাসল তাসফিন, নাইমের দিকে ইশারা করে, গোডাউন বন্ধ, তাই না? চলো গিয়ে ভূতেদের সাথে আড্ডা দেওয়া যাক। ভেতরে প্রবেশ করা মাত্রই পেছন থেকে রিভলভার বের করলো তাসফিন। আকস্মাৎ তাদের আগমনে আঁতকে ওঠে দুটো লোক। এখানে সেই মাস্ক পরা লোকটা নেই। ওই, কারা তোরা? ভেতরে এলি কি করে? তাসফিন এবং নাইমকে দেখে তটস্থ ভঙ্গিতে জিজ্ঞাসা করে লোক দুটো, রিভলভার আঙ্গুলের ডগায় ঘোরাচ্ছে। অদ্ভুত স্বরে বলে, আমরা তোদের বাপ। আকস্মাৎ গোলাগুলি শুরু হলো। পরপর দুটো গুলি খেলো দুটো লোক। অন দ্য স্পট মারা যায়। নাইম তাড়াতাড়ি করে জায়গাটা সিল করো, আর হ্যাঁ, রেড অ্যালার্ট জারি করতে বলো। ওকে কমান্ডার। যেতে গিয়েও থেমে গেল নাইম। কিন্তু আপনি যে বলেছিলেন দুধ খুঁজতে এসেছেন? সহসা হেসে ফেলল তাসফিন। এগিয়ে গিয়ে নিচে রাখা বাক্সগুলো বের করলো। সজোরে লাথি দিয়ে ওপরের প্লাস্টিকের ঢাকনাটা ভেঙে ফেলে। ভেতর থেকে বেরিয়ে এলো সাদা পাউডার জাতীয় কিছু, ড্রাগস। অবাক হয় নাইম। কি বুঝলেন নাইম? নাইমের বুঝতে আর বাকি রইল না বাকি ব্যাপারটা। তবে কি এটাই দুধ কমান্ডার? কেন নাইম, তুমি কি সত্যি সত্যি দুধ খেতে চাও? লজ্জা পেয়ে গেল নাইম। কি সব ভাবছিল সে। সোফার উপরে বসে আছে স্নেহা, অপেক্ষা করছে কখন সৌহার্দ্য নেমে আসবে। ফর্মাল ড্রেসে সিঁড়ি বেয়ে নিচে এলো সৌহার্দ্য। মুগ্ধ নয়নে তাকালো স্নেহা। মনটা নেচে উঠল তার। উফ, সে তো পুরাই ফিদা হয়ে গেছে। আরে স্নেহা, বসে আছো যে? ক্ষীণ চমকে ওঠে স্নেহা, কথারা সব গুলিয়ে যাচ্ছে তার। আইটাই করে বলো, এমনি বসেছিলাম। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? মানে দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছ। সৌহার্দ্য ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলো, হ্যাঁ, একটু বাইরে যাব, ওই আর কি। স্নেহা মুচকি হেসে বলো, ও আচ্ছা। সৌহার্দ্য পানি খেয়ে ফের ঘুরে দাঁড়ালো। স্নেহাকে এক পলক দেখে বলো, বাই দা ওয়ে, তোমাকে আজ একটু অন্যরকম লাগছে। থতমত খেয়ে গেল স্নেহা। তাকে কি খারাপ লাগছে? ইস, সৌহার্দ্য নামবে বলেই তো আগে থেকেই একটু সাজগোজ করে বসেছিল। এখন যদি খারাপ লেগে থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা? আরে চিল, খারাপ লাগছে না, বলতে চাচ্ছি তোমাকে বেশ সুন্দর লাগছে। মনের কোণে উকি দেওয়া হাজারো প্রশ্ন এবং মন খারাপেরা ফুরুত করেই উড়ে গেল। একগাল হাসি হেসে মুখ করে তাকালো স্নেহা। থ্যাংক ইউ। চমৎকার হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল সৌহার্দ্য। স্নেহা পারছে না উড়ে ফারহার কাছে চলে যেতে। ফারু, ফারু রে। তাড়াহুড়ো করে ফারহার রুমে প্রবেশ করলো স্নেহা। জাপটে গিয়ে ধরতে চায় সে। দুজনে ঠাস করে নিচে পড়ে গেল। কোমরে দারুণ ব্যথা পেল ফারহা। স্নেহাও ব্যথা পেয়েছে। ওরে বাবা রে, স্নেহার বাচ্চা, এটা কি করলি? ও মা, আমার কোমরটা। জিহবা কাটে স্নেহা। সরি সরি, রাখ তোর সরি, গাধি একটা। আরে ওইসব বাদ দে, আর আমার মোস্ট ইম্পর্টেন্ট কথাটা শোন। ভুরু কুঞ্চিত করে তাকালো ফারহা। কি হয়েছে, এরকম করছিস কেন? স্নেহা গদ গদ হয়ে বলল, ভাই, তুই জানিস সৌহার্দ্য বলেছে আমাকে নাকি সুন্দর লাগছে। তোর কি মনে হয় সময় হয়ে গেছে আমাকে তোর যা বানানোর? মুখ বাঁকালো ফারহা ভাবলেশহীন ভাবে জবাব দেয়, গাছে কাঁঠাল গোপে তেল। তুই এটা বলতে পারলি ফারু? কেন রে, শুনতে পাসনি? তবে আবারও বলছি, শোন। কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল গোপে তেল। তেতে উঠল স্নেহা। এক লাফে উঠে দাঁড়ালো। থাক, তবে তুই পড়ে। ফ্যালফ্যাল করে তাকালো ফারহা। এই, আমি কোমরের ব্যথা পেয়েছি, আমাকে তোল। স্নেহা ঘুরেও তাকালো না, বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল। ফারহা উঠতেই পারছে না।
কোমরে বেশ লেগেছে তার। খট করেই শব্দ করে ভেতরে এলো তাসফিন। তাসফিন দেখে থতমত খেয়ে গেল ফারহা। নাক মুখ কুঁচকে নিল তাসফিন। এভাবে প্রতিবন্ধীদের মতো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? মাথায় আকাশ ভেঙে পড়ল ফারহার। তাকে প্রতিবন্ধী বলল? আপনি আমাকে প্রতিবন্ধী বলতে পারলেন লেফটেন্যান্ট সাহেব? জবাবে কিছুই বলল না তাসফিন। দরজাটা বন্ধ করে কাবার্ড থেকে জামা কাপড় বের করতে লাগলো। হাত পা ছড়িয়ে একইভাবে বসে আছে ফারহা। মনে মনে ইচ্ছে বকা দিচ্ছে তাসফিনকে। আমাকে প্রতিবন্ধী বলেছে, ফাজিল লোক একটা। আপনার বউ প্রতিবন্ধী। বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেলল তাসফিন। বাঁকা হেসে বলল, ঠিকই বলেছ, আমার বউ প্রতিবন্ধী। আরেক দফা থতমত খেলো ফারহা। এমা, সে নিজেই তো এই লোকটার বউ। গোলমেলে হয়ে গেল ব্যাপারটা। জিন্স প্যান্ট আর টি শার্ট বেডের ওপরে রেখে এগিয়ে এলো তাসফিন। জিন্স প্যান্ট হালকা টেনে ওপরে তুলে এক হাঁটু ভর দিয়ে নিচে বসলো ফারহার মুখোমুখি। মাই ডিয়ার বোকা ওয়াইফ, এভাবে নিজেকে প্রতিবন্ধী বলতে নেই সুইটহার্ট। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহার। পারে না ভ্যা ভ্যা করে কেঁদে দিতে। ভীষণ মজা পেল তাসফিন। আহারে, মাই ডিয়ার ওয়াইফ, এভাবে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? এত বড় বেড থাকতে। তেতে উঠল ফারহা। চেয়েছিল উঠল, চেঁচিয়ে উঠল, তাতে আপনার কি? নিজের কাজ করুন না গিয়ে। উস, ডোন্ট সাউন্ড। চিৎকার করে কথা বলতে মানা করেছিলাম না? বলবো, 100 বার বলবো, দরকার পড়লে 1000 বার বলবো। কথার মাঝখানেই থেমে গেল ফারহা। তাকে থামিয়ে দিল তাসফিন শেখ। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে সেকেন্ডের মধ্যেই সরে গেল। ভন ভন করে মাথা ঘুরছে ফারহার। এটা কি হলো? এখন কি সে অজ্ঞান হবে? সি, আপনি আমাকে কি? দুষ্টুমির সহিত শুধায় তাসফিন। নিচের ঠোঁট নিদারুণ ভঙ্গিতে কামড়ে ধরে আছে। লজ্জায় লাল হচ্ছে ফারহা। আপনার ঠোঁট আমার? কানের লতি ছুঁয়ে যায় তাসফিন। ফু দিয়ে বলো, পরের বার আমার ঠোঁট আপনার বডির প্রতিটি পার্ট ছুঁয়ে যাবে মিসেস শেখ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারহা। তাসফিন চিরচেনা হাসিকি টোনে বলল, আপনার টাইম শুরু। আর মাত্র 4 রাত আপনার। এরপরের সবগুলো রাত কিন্তু আমার, মিসেস শেখ। শেষের কথাই বুঝতে অসুবিধা হলো না লোকটা কিসের হিসেব কষে চলেছে। চট করে উঠে গেল তাসফিন। আলমারিতে প্যাকেট রাখতে রাখতে বলল, আপনার ন্যাপকিনের প্যাকেটটা রাখলাম, আর কিছু লাগলে। সি, আপনি শেষমেশ এইসব। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। যেহেতু আপনি আমার, তাহলে আপনার সব জিনিসের খেয়াল তো রাখতেই হবে সুখ। হিসেবটাও রাখতে হচ্ছে আফটার অল। এরপর আমার বাসর রাত। লজ্জায় লাল হয়ে আসছে ফারহা। তাসফিন একই ভঙ্গিতে বলল, বাসর সংকটে ভুগছি ম্যাডাম, এবার তো বাসরটা করতে দাও।